বাবা চাকরি করলেও সংসার চালিয়ে মায়ের আর আমার পছন্দের কোনো জিনিস ইচ্ছে থাকলেও কিনে দিতে পারতেন না। কারণ ইএমআই আর ধারের টাকা শোধ করতে করতেই বাবা একদিন চাকরি থেকে রিটায়ার করলেন। পিসিমণির কাছে শুনেছি তার বয়স যখন 6 তখন ঠাকুমা মারা গিয়েছিলেন। ঠাকুমা মারা যাবার পর মেয়ে আর 3 ছেলের যাতে পড়াশুনোর কোনো ক্ষতি না হয় তার জন্য দাদু একজন রান্নার লোক রেখে বাবাকে বলেছিলেন, তুই তোর বোন আর ভাই দুটোকে সন্ধ্যের পর নিয়ে পড়তে বসিস। পিসিমণি যখন ক্লাস 9-এ পড়েন তখন দাদুর বৃক্কের ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসা করা সত্ত্বেও 6 মাসের মধ্যেই 54 বছর বয়সে যখন তিনি মারা যান তখন বাবা সবে বছর খানিক চাকরিতে ঢুকেছিলেন। বাবার চাকরির 3 মাসের মধ্যেই দাদুর পছন্দ করা মেয়ের সাথে বাবার বিয়ে দিয়ে রান্নার লোককে ছাড়িয়ে দিয়ে বলেছিলেন, সংসারে বড় ছেলের বউ মানে মায়ের সমান। আজ থেকে বড় বউ সংসারের সব দায়িত্ব সামলাবে। বড় কাকা তখন উচ্চ মাধ্যমিক দেবে, ছোট কাকা পরের বছর মাধ্যমিকে বসবে, আর পিসিমণি 9-এ পড়েন। দাদু তার সন্তানদের সুশিক্ষা দিয়ে বড় করে তোলার চেষ্টার ত্রুটি রাখেননি, যদিও সেটা তার পক্ষে কাজকর্ম সামলিয়ে একটু কষ্টসাধ্য ছিল। তাই বাবা যখন বড় ছিলেন বলে দাদু বাবার ওপর খানিকটা ভরসা করে 2 ভাই আর বোন পড়াশোনাটা যাতে ঠিকমতো করে সেটা দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। সেই দাদুকে হারিয়ে বাবা যখন শোকে তাপে জর্জরিত তখন মা পাশে দাঁড়িয়ে বাবাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়েছিলেন, প্রয়োজনে আমাদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ডাল ভাত খেয়ে তোমার বাবার দেওয়া দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। 2 ভাই আর বোনের পড়াশুনো যেমন চলছিল তেমনি চলবে, ওদের কোনো কিছুর যেন কোনো অসুবিধা না হয়। চিকিৎসার পেছনে দাদুর জমানো সমস্ত টাকা খরচ হয়ে যাওয়ার পর বাবাকেও বেশ কিছু টাকা ধার করতে হয়েছিল। ভাড়া বাড়িতে থেকে ধারের টাকা কিছু কিছু করে শোধ করেই 2 কাকার পড়াশুনো শেষ হয়ে যাবার পর যতদিন না চাকরি পেয়েছে ততদিন বাবাকে আর মাকে সংসারের ঘানি টানতে হয়েছে। পিসির বিয়ের পর এক এক করে 2 কাকা বিয়ে করে 7 মাসের মধ্যে আলাদা হয়ে যাবেন বলে মাকে যখন বলতে এলেন, মা সেই কষ্ট চেপে রাখতে না পেরে বলেছিলেন, আজ তোমরা চাকরি পেয়ে বিয়ে করে আমাদের ছেড়ে চলে যাচ্ছ, অথচ শ্বশুরমশাই মারা যাওয়ার পর সংসার চালিয়ে দেনা শোধ করে তোমাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করতে গিয়ে তোমার দাদা আমার আর আমার মেয়ের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি। তার জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ তোমরা মানুষ হয়ে আজ নিজের পায়ে দাঁড়িয়েছ। এখন তোমাদের কথা শুনে কষ্ট হচ্ছে এই ভেবে যখন সুদিন এলো তখন তোমরা তোমাদের দাদাকে ছেড়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছ। ছোট কাকা তখন বলেছিলেন, চলে যাচ্ছি মানে এখান থেকে রেগুলার অফিস যাতায়াত করাটা খুবই কষ্টসাধ্য, তাই অফিসের কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়েছি। ছুটিছাটা হলে মাঝে মধ্যে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। বলে এদিক ওদিক তাকিয়ে বাবাকে দেখতে না পেয়ে ছোট কাকা বলেছিলেন, দাদাকে দেখছি না, দাদা কোথায়? মা চোখের জল মুছতে মুছতে বলেছিল, এই সব অজুহাত দিয়ে চলে যাওয়াটা তোমাদের দাদা দেখতে পারতেন না, খুব কষ্ট পেতেন, তাই তোমাদের চলে যাওয়ার সময় যাতে তার সঙ্গে দেখা না হয় সে কারণে সকালে উঠেই কিছু না খেয়ে অফিসে চলে গেছে। মা আরও বলেছিল, তোমার দাদার ধারণা ছিল পরিবার হলো এমন একটা জায়গা যেখানে ডাল ভাত খেয়েও একসঙ্গে থেকে অনেক ছোট বড় কষ্টের দিনও পার করে দেওয়া যায়, কিন্তু তার সেই ধারণা যে কত বড় ভুল আজ সেটা তোমরা প্রমাণ করে দিলে। তোমরা আজ বড় হয়েছ, নিজের পায়ে দাঁড়িয়েছ, ভালো মন্দ বুঝতে শিখেছ। এখন তো আর দাদা বৌদির প্রয়োজন নেই, বরং দাদা বৌদি আর তার মেয়ের ঝামেলা যদি ঘাড়ে এসে পড়ে সেই কারণে
তোমরা এখান থেকে চলে যাচ্ছ। যাও, সুখে থেকো, যেখানেই থাকো ভালো থেকো বলে মা এসে ঘরের দরজা বন্ধ করে নিঃশব্দে কেঁদেছিলেন। কাকারা আর কোনো কথা না বলে সেদিন তারা তাদের মালপত্র নিয়ে তাদের নতুন ঠিকানায় চলে গিয়েছিল। কয়দিন যেতে না যেতেই বাবাকে প্রায় ফাঁকা ঘরগুলোর দিকে তাকিয়ে কাকাদের স্মৃতি মন্থন করতে দেখা যেত। যত দিন যেতে লাগলো ততই বাড়িটার স্মৃতি যেন আমাদের সবাইকে গিলে খেতে লাগলো। তাছাড়া আমাদের 3 জন মানুষের 4টে ঘরের কোনো প্রয়োজন হতো না। তার ওপর 4টে ঘরওয়ালা বাড়ির ভাড়াটাও বাবার ওপর চাপ হয়ে যাচ্ছিল। মা অবশ্য কাকারা চলে যেতেই বাবাকে বলেছিল 2 কামরার একটা ঘর দেখতে। বাবা দেখেও ছিলেন, কিন্তু ভাড়ার কথা শুনে মা বাবাকে বলেছিল, তোমার কাছে আজ পর্যন্ত আমি আর আমার মেয়ে কোনো কিছু চাইনি। প্রয়োজনে আমার বিয়ের গয়নাগুলো নিয়ে ব্যাংকে গিয়ে যোগাযোগ করো, আমাদের মাথা গোজার মতো একটা 2 কামরার ছোট্ট ফ্ল্যাট কেনো, আর কিছুই লাগবে না। বাবাও ভেবেচিন্তে শেষ পর্যন্ত ব্যাংক থেকে লোন নিয়ে 2 কামরার একটা ফ্ল্যাট কিনে ভাড়া বাড়ি ছেড়ে মাধ্যমিক পরীক্ষার 2 মাস আগে আমি সিফরা আমার বাবা মাকে নিয়ে নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ করলাম। নতুন জায়গা, নতুন পরিবেশ, এ যেন এক অন্য পৃথিবী। খোলামেলা জায়গা থেকে এসে বেশ কিছুদিন সময় লেগে গেল নিজেদের ফ্ল্যাট কালচারের সঙ্গে মানিয়ে নিতে। ফ্ল্যাটের দরজা বন্ধ করলে কারোর মুখ দেখা যায় না। দেওয়ালের ওপারে থাকা মানুষগুলো আগ বাড়িয়ে কথাও বলে না। একই বাড়িতে বিভিন্ন ঘরে থাকি, অথচ কেউ কাউকে চিনি না। এই চিনি না বা পরিচিত হইনি, তার জন্য তো আমরাই দায়ী। আমরা যদি আগ বাড়িয়ে কেউ না কেউ পরিচিত না হই, তাহলে তো অপরিচিতই থেকে যেতে হবে। মনে মনে ঠিক করে নিলাম, পরীক্ষাটা হয়ে গেলেই প্রতিবেশীদের সঙ্গে আলাপ পরিচয় পর্বটা শুরু করব। 3 মাস পর পরীক্ষা দিয়ে পিসিমণির বাড়ি থেকে কদিন ঘুরে নিজেদের ফ্ল্যাটে ফিরেছি। বিকালের দিকে মা বললেন, সিপ্রা, ছাদে যা, তোর বাবার পাজামা পাঞ্জাবি আর আমার কাপড় ছায়া শুকোতে দেওয়া আছে, নিয়ে আয়। আমি তখন বাবু হয়ে বসে আমার খাতায় ছবি আঁকছিলাম। বললাম, যাচ্ছি। এই ছবি আঁকাটা আমার একটা অভ্যাস বা প্যাশন। ছোটোবেলায় যখন আমরা ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতাম, তখন মা সংসারের কাজে সকাল সন্ধে ব্যস্ত থাকতেন। আমি যাতে তাকে জ্বালাতন না করি সেই জন্যই আমাকে একটা খাতা আর পেন্সিল দিয়ে বসিয়ে দিতেন। আমার কাজ ছিল তাতে হিজিবিজি কাটা। সেই হিজিবিজি কাটতে কাটতেই একদিন সূর্যের মতো গোলাকার করে ফেললাম, গাছের মতো লম্বা দাগ কাটলাম। দিনের শেষে মার একটু অবসর হলে মাই বলতেন, দেখি কি হিজিবিজি কেটেছিস। তখন মাই সেই হিজিবিজি থেকে সূর্যের আকার, গাছের আকার, রাস্তার আকারগুলো করে দিতেন। আমি দেখতাম। সেই দেখতে দেখতে আকার তৈরি করা, আর সেই আকার তৈরি করা থেকে আঁকার ইচ্ছা জাগা। যখনই আমি পড়া শেষ করে মা বাবার কথা মতো দোকান বাজার থেকে কোনো জিনিস এনে দিয়ে ফাঁকা বসে থাকতাম, তখনই আমার মনে হতো বসে না থেকে ছবি আঁকি। মা আবার তাড়া দিয়ে বললেন, যা, নিয়ে আয়। খাতা পেন্সিল রেখে দরজা খুলে লিফটে না গিয়ে সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠতে উঠতেই দেখলাম প্রতিটা ঘরের দরজা বন্ধ। ছাদে উঠে চারিদিক ঘুরে দেখলাম শুধু বাড়ি আর বাড়ি। মাঝখান দিয়ে কালো পিচ ঢাকা 2 লেনের রাস্তা। ফাঁকা জায়গা বলতে আমাদের ফ্ল্যাটের পাশের ফাঁকা মাঠটা, যেখানে এখন ছেলেমেয়েরা ফুটবলের কোচিং নিচ্ছে, খেলছেও। সেদিকে কিছু সময় উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে পরে দৃষ্টি ঘুরিয়ে যতদূর দেখা যায় ব্যস্ত রাস্তার গাড়ি চলাচল দেখছিলাম। হঠাৎ যেন মনে হলো কেউ একজন ডাকলো। ঘুরে ছাদে কাউকে দেখতে না পেয়ে শেষে জামা কাপড়গুলো দড়ি থেকে নিয়ে নিচে নামছি। দেখলাম 5 তলার একটা ঘরের দরজা খোলা। ওঠার সময় বন্ধ দেখেছিলাম, এখন খোলা দেখে জামা কাপড়গুলো বগল দাবা করে
উকি দিলাম, এই ভেবে আমার বয়সী কেউ থাকলে পরিচয়টা অন্তত করা যাবে। ঘরটায় আলো জ্বালানো না থাকায় একটু আবছা আলো আঁধারি ভাব ছিল। তার ওপর আমি ছাদ থেকে নেমে আসছি বলে আমার চোখে সেটা বেশি করে লাগছিল। সেই অস্পষ্ট আলো আঁধারিতে দেখলাম কেউ যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম একজন বয়স্ক মানুষ। ক্রমশ কী হয় দেখুন পরের পর্বে।